উনি কথা বলেছেন, ডক্টর ইউনূস কথা বলেছেন তার সঙ্গে, বলেছেন যে এরকম আমাদের ৫৭ জনকে তোমরা শাস্তি দিয়েছো, এদেরকে কোনোভাবে কিছু করা যায় কিনা। তখন উনি বলেছেন যে এটা তো আমাদের আইন, এটা আমরা চেঞ্জ করতে পারি না। তখন ডক্টর ইউনূস বলেছেন যে আমি নতুন এসেছি, আর ওরা তো তোমাদের বিরুদ্ধে আন্দোলন করেনি, বাংলাদেশের স্বৈরাচারের বিরুদ্ধে, আমাকে উপহার হিসেবে এটা দাও, অনেকখানি পারবেন বলে আশা করি। আর গ্যারান্টিটা হচ্ছে ছাত্র জনতার যে অতন্দ্র, যে তারা যে ভ্যানগার্ড হয়ে আছে, সেটা হলো একটা বড় ব্যাপার। কেউ যদি স্বৈরাচারী হয়ে ওঠে তারা সেটাকে দমন করতে সক্ষম, সেটা প্রমাণিত হয়েছে। এবং রাজনীতির মধ্যে যদি সংস্কার না আসে তাহলে তো ওদের আন্দোলনটা ব্যর্থ হয়ে যাবে, সেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। বারবার তো এইরকম আন্দোলন হবে না, সম্ভব না এটা। সুতরাং হতাশার কোনো কারণ নেই। আর রাতারাতি কিছু আশা করাটাও ঠিক না আমাদের, কিন্তু আনসারদের মতো যদি ১ ঘন্টা আমরা রেজাল্ট চাই তাহলে তো এটা সম্ভব না। নানান ধরনের নস্যাৎ করা হয়েছে, ষড়যন্ত্র। আপনি দেখেন দফায় দফায় চেষ্টা হয়েছে, জুডিশিয়াল কু হওয়ার চেষ্টা হয়েছে, সংখ্যালঘু ইস্যু করা হয়েছে, আনসার করা হয়েছে, ১৫ই আগস্ট করা হয়েছে, গার্মেন্টস খাতে অস্থিরতা তৈরি করার চেষ্টা হয়েছে, আরও হবে। কিন্তু এগুলি আস্তে আস্তে চ্যালেঞ্জটা মোকাবেলা করা সম্ভব হচ্ছে। ছাত্ররা কিন্তু আন্দোলন করে পতিত স্বৈরাচারকে হটিয়েই কিন্তু ক্ষান্ত হয়নি, তারা নিজেরা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করেছে। এবং এটা নিয়ে কিন্তু দেশে এবং দেশের বাইরে ষড়যন্ত্র হয়েছে, অনেক দেশের মিডিয়ায় অতিরঞ্জন করা হয়েছে, এটাকে নিয়ে আমাদের সম্পর্কে ভুল বার্তা দেওয়া হয়েছে। সেগুলিও কিন্তু মোকাবেলা করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ছাত্ররা কিন্তু বৃক্ষরোপণ করেছে, ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে। এখন তাদেরকে আজকে প্রধান উপদেষ্টা বলেছেন যে তোমরা ক্লাসে যাও, আমাদের একটা ক্লাসে ক্যাম্পাসে ফিরে যাও, আমরা একটা দক্ষ এবং পরিপক্ক একটা নেতৃত্ব আমরা চাই। কয়েকদিন আগে আপনি জানেন যে প্রধান উপদেষ্টা সম্পাদকদেরকে ডেকেছিলেন, আমি সেখানে গিয়েছিলাম কালের কণ্ঠের সম্পাদক হিসেবে। সেখানে আমি বলেছি যে আপনি জাতির উদ্দেশ্যে কি বার্তাটা দেবেন। একটা ইকোনমিক ক্রাইসিস সামনে আসছে, দেশের রিজার্ভ নেই, তারপর সম্পদ পাচার হয়ে গেছে। তো উনি একটা কথা বলেছেন, সেটা খুবই আশাব্যঞ্জক। উনি বলেছেন যে পৃথিবীর বহু দেশ, বহু সংস্থা আমাদের সঙ্গে কাজ করতে চায়, যারা অতীতে কখনো কাজ করতে চায়, তারা বলেছে তোমাদেরকে কিভাবে আমরা হেল্প করব, বলো, আমরা কাজ করবো একসঙ্গে। তারপরে উনি যে ৫৭ জন যে আমাদেরকে শাস্তি দিয়েছিল আরব আমিরাতে, তাদের সেই গল্পটা উনি বললেন যে যখনই এই খবরটা এলো তখন আমি চেষ্টা করেছি ফোনে কথা বলার জন্য, তখন সেই আমির অন্য এক জায়গায় মানে অবকাশে ছিলেন, সেখানে ফোন করা যায় না। তো যখন বেশ কিছুদিন পরে পেয়েছেন তখন উনি কথা বলেছেন, ডক্টর ইউনূস কথা বলেছেন তার সঙ্গে, বলেছেন যে এরকম আমাদের ৫৭ জনকে তোমরা শাস্তি দিয়েছো, এদেরকে কোনোভাবে কিছু করা যায় কিনা। তখন উনি বলেছেন যে এটা তো আমাদের আইন, এটা আমরা চেঞ্জ করতে পারি না। তখন ডক্টর ইউনূস বলেছেন যে আমি নতুন এসেছি, আর ওরা তো তোমাদের বিরুদ্ধে আন্দোলন করেনি, বাংলাদেশের স্বৈরাচারের বিরুদ্ধে, আমাকে উপহার হিসেবে এটা দাও, তুমি একটু বিবেচনা করো। তখন আমির বলেছেন যে এটা আমি আমার মন্ত্রীদের সঙ্গে কথাবার্তা বলে দেখি, কথাবার্তা বলে দিয়ে তারপরে এটা হয়েছে। এটা একটা বিশাল অর্জন, কিন্তু এটা দিয়ে যে আমাদের ইমেজটা কিভাবে কোথায় চলে গেল, এটা একটা বার্তা। এবং আপনি জানেন যে এই ৫৭ জনের বিরুদ্ধে কিন্তু আমাদের তৎকালীন দূতাবাস এদের বিরুদ্ধে রিপোর্ট করেছিল, তারা তাদেরকে করে নাই, না সমর্থনও করে নাই, চেষ্টাও করে নাই। কিন্তু এগুলি এইভাবে একটা ছোট ছোট আমরা দেখবো যে পজিটিভ একটা বাংলাদেশ গড়ে উঠছে। একটা রাতারাতি তো আমরা কিছু আশা করতে পারি, ১ মাসে ২ মাসে ২ বছরে কিন্তু সম্ভব না। আমাদের সংস্কারটা দরকার, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া চলবে। এখন এরা হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা, তো তাদের অতন্ত্র প্রহরীর যে ভূমিকা সেটা অব্যাহত থাকবে। ফলে আমরা আশাবাদী হতেই পারি, অবশ্যই হতে হবে আমাদের।